সুপরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেছেন মির্জা ফখরুল। বিভ্রান্তিতে সতর্ক থাকার আহ্বান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন মালয়েশিয়া ফেরত 3 জন জঙ্গি নয়। আগামী জাতীয় নির্বাচনে জামাতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামী সমমনা দলগুলো। ছোটখাটো বিভেদ ভুলে থাকতে চায় এক প্ল্যাটফর্মে। দেশ জুড়ে নানা কর্মসূচিতে পবিত্র আশুরা পালন। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়ের। বিএনপি ও জামাতের দোয়া মাহফিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি গেল 16 বছর রাজপথে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছে। তাই বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে চলমান আলোচনার বিষয়ে তুলে ধরতে রবিবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশন সহ 6টি কমিশনের বিভিন্ন প্রস্তাবে বিএনপির মত ও দ্বিমত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করে ও দুর্বল করে এমন কোনো সিদ্ধান্তে বিএনপি একমত হয়নি। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জানান, বাস্তবায়ন দুরূহ এমন অনেক নিত্য নতুন প্রস্তাব ঐক্যমত্য কমিশনে এলেও পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি এখনও আলোচনায় আসেনি। নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে একটি মহল। 31 দফা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া হয়েছে, আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। এ সময় এনসিসি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। এতৎ সত্ত্বেও আমরা বলেছি যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বিএনপি সমর্থন করে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জনগণকে ক্ষমতায়নের মাধ্যমে দ্রুত গণতন্ত্রে উত্তরণের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা বললেন বক্তারা। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষায় 15 থেকে 18 বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভালো দেখতে পাচ্ছি না আমার চশমার কারণে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ঐক্য অপরিহার্য শিরোনামে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত দিনে গণতন্ত্রের চর্চা হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও তর্ক বিতর্কের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে সবাই ঐক্যবদ্ধ হবে আশা প্রকাশ করেন তিনি। আসুন আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। সেমিনারে জেনতেন নয়, সত্যিকারের অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেন রাজনৈতিক নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে
বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। জেনারেটর ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। ঐক্যমত্য আসা উচিত এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি অ্যামাং দি পলিটিক্যাল পার্টি। প্রথমে একটি গণতান্ত্রিক দেশ করতে হবে, জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে, এবং গণতন্ত্রের দেশ হলে জনগণ যখন তার ম্যান্ডেট দেবে সেইটাকে নিয়ে আপনি দেশের নিরাপত্তার বিষয়টা সংসদে আলোচনা করতে পারবেন। সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয় তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না, অতএব সে কার সাথে জবাব দেবেন। নিরপেক্ষ নির্বাচন করতে হলে কতগুলো পরিবর্তন দরকার, আমাদের যে কতগুলো আইনে পরিবর্তন দরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনী শক্তিশালী করার পাশাপাশি গণপ্রতিরক্ষা বাহিনী গঠনের উপর জোর দেন বিশ্লেষকরা। 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত তারা ইনস্টিটিউটে থাকে এবং তারা দেশের সেনাবাহিনীর আন্ডারে ট্রেনিং করে দেশের এই স্বাধীনতা সমর্থন রক্ষার জন্য তাদের ত্যাগ স্বীকার করেন। ওই একটা ন্যাশনাল আর্মি করতে পারলে আমাদের সমাধান হয়ে যাবে। সামরিক বাহিনীকে কিভাবে বৈজ্ঞানিকভাবে শক্তিশালী করে তুলতে হবে, তারা শুধু দেশের ভিতরে নিরাপত্তা নয়, যদি প্রয়োজন হয় অন্য কোনো দেশ, এবং খুব আমরা ভালোভাবেই বুঝতে পারছি এরা কারা হতে পারে, তারা বুঝবেন যে আমাদের আক্রমণ করার মতো সুযোগ আছে। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে বিরাজনীতিকরণেরও পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি তারা সম্পূর্ণ করতে পারবেন। রবিবার সকালে বিমানবন্দর, শিল্প পুলিশ হেডকোয়ার্টার ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করে এই কথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের দেশে পাঠানো হয়েছে। দেশে কোনো জঙ্গি নেই বলে আবারও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চান মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর বিষয়ে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই জঙ্গি সম্পৃক্ততা, আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন? না, বাংলাদেশে এদেশ কোনো সম্পৃক্ততা নাই। দাবি করেন এদেশে জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের, আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? তবে আন্তর্জাতিকভাবে জঙ্গি তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। বিভিন্ন দেশে থেকে এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারে। জামাত ও এনসিপির দাবি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নেই, এমন প্রশ্নেরও উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিতে অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। এসব আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। বিকেলে চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জুলাই পথসভায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের ওপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।
জাতীয় নাগরিক কমিটি এনসিপির চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলাউল হকের সভাপতিত্বে শোভাযাত্রা ও পথসভায় সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শহরের শান্তিমোড় এলাকায় জমায়েত হয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন এলাকা ঘুরে আসে। আগামী জাতীয় নির্বাচনে জামাতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামী সমমনা দলগুলো। নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকলেও ভোটের মাঠে এক প্ল্যাটফর্মে থাকতে চায় তারা। তবে তফসিল ঘোষণার পরই জোটের বিষয়ে সিদ্ধান্ত বলছে জামাত। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়িয়েছে ইসলামপন্থী দলগুলো। বিভিন্ন সভা সমাবেশে জানান দিচ্ছেন ভোটের প্রস্তুতি। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাতের উপস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আসার বার্তাও দিচ্ছে তীব্রভাবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলো জোটগতভাবে নির্বাচন করার কথাও জোরে সোরে শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও এক কাতারে থেকে নির্বাচন করার কথা ভাবছে তারা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলছে, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে জামাত একটা শক্তিশালী অবস্থান তাদের আছে, তো জামাতকে বাদ দিয়ে সব ইসলামী সংগঠনগুলি এক হলেও ফলপ্রসূ নির্বাচনে রেজাল্ট আসবে এটা হয়তো হবে না। বাস্তবতা হলো এটা, তো এই বাস্তবতা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। তবে ইসলামী দলগুলোর সবচেয়ে বড় প্রভাবক জামায়াত বলছে, জোট গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নির্ধারণ করেনি দল। তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন নেতারা। ইলেকশনের টাইম ফ্রেম যখন ঘনিয়ে আসবে তখন এটা দৃশ্যমান হতে পারে। নীতিগতভাবে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট বা অর্জন ইসলামী দলগুলোর। এক টেবিলে বসা, একসাথে আলোচনা করা, আগামী নির্বাচনে একই ওনারা যেটা বা আমরাও বলছি একই বক্সে ইসলামী ভোট, ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া। আর কওমি মাদ্রাসা ভিত্তিক 5 থেকে 7টি সংগঠন এরই মধ্যে জোটের বিষয়ে বৈঠক করেছে খেলাফত মজলিস। তবে জামায়াতের সাথে এখনও জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিকতা না হলেও ভোটের মাঠে ঐক্য করতে চায় তারা। আমাদের কওমি মাদ্রাসা ঘরানা যে ইসলামী দলগুলো আছে, এই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করব। ইতিমধ্যে আমরা 5টি দল একসাথে আছি, বিভিন্ন মিটিং করে যাচ্ছি। আরও 2টি দল ইসলামী ঐক্য জোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদের সাথেও আমরা কথা বলতেছি। আমরা যেহেতু একটা বৃহত্তর ঐক্য চাই, তো জামাত ইসলামকে বাদ দিয়ে তো বৃহত্তর ঐক্য হবে না। জোট গঠনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন ইসলামপন্থী দলগুলো। ইসলামী দলের ঐক্যটা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সপ্তাহে 3 বারও যায়। সিলেটে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সূতিকাগার ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দলমতের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শিক্ষকরা টানা 32 দিন আন্দোলন করেন। শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচোখ উপেক্ষা করে গোটা সিলেট নগরে ছড়িয়ে দেয় আন্দোলন। 3 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের সফলতা আসে 5 আগস্ট। আন্দোলনের বর্ষপূর্তির প্রাক্কালে স্মৃতিচারণ আর প্রত্যাশা প্রাপ্তির হিসেব করছেন তারা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে যাত্রা শুরু হওয়া জুলাই আগস্ট আন্দোলনের কর্মীরা এখনো মনে করেন সেই দিনগুলোর কথা। আইন শৃঙ্খলা বাহিনীর গুলির মুখে বুক পেতে দাঁড়ানো কিংবা রাতে নিজের মেস বা হলে না থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনের কথা মনে করে শিহরিত হন। নানা কৌশলে তৎকালীন প্রশাসনের চোখ এড়িয়ে সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ ও বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচি পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশ্যই আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, ভবিষ্যতে করব। ছাপানোর হলের সামনে থেকে আমরা গোল চত্বর হয়ে আমরা গেটে গিয়ে জড়ো হতাম সবাই মিলে। সেখানে গিয়ে আমরা এই কোটা বিরোধী আন্দোলনের সূচনা শুরু করি। সবাই নিজ দায়িত্বে, নিজের অনুপ্রেরণায়, নিজের বিবেকের তাড়নায় সবাই এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে।
আন্দোলনের শুরু থেকেই ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিল। ৩ জুলাই যখন আমাদের ক্যাম্পাসে আন্দোলন শুরু হয় তখন ছাত্র দলের যারা নেতৃবৃন্দ ছিল তাদের উপস্থিতিতে আন্দোলনটা শুরু হয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ছাত্র নেতাদের নিয়ে যৌথভাবে কর্মসূচির স্থান নির্ধারণ করতেন। আন্দোলনে অনেকেই গুলিবিদ্ধ হন। দেরিতে হলেও শিক্ষকদের সমর্থন পান আন্দোলনকারীরা। প্রত্যেকটা সংগঠন এখানে ভূমিকা পালন করেছে, এমনকি এখানে শুধু ছাত্ররা না, সাধারণ জনতা সহ আশেপাশের যে মানুষজন ছিল তারাও দেখা গেছে কোনো ধরনের হেসিটেশন ছাড়াই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। উত্তাল সেই দিনগুলোতে পুলিশের টিয়ার শেল ও গুলির মুখে দিন কাটিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে বর্তমানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হতাশ আন্দোলনকারীদের অনেকে। তো দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমরা মাঝে মাঝে মনে হয় যে ভুল মানুষের হাত ধরেই মনে হয় জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে। মানে নেতৃত্বে যারা ছিল, যারা প্রধান সমন্বয়করা ছিল, তারা আসলে আরো বেশি পিউরিফাইড মানুষ হইলে মনে হয় আরো ভালো সুন্দর গোছানো হতে পারতো। তারা যখন নিজেরাই বিভিন্নভাবে বিতর্কিত কর্মকাণ্ড করতেছে, যাকে তাকে মুখে বেফাস কথাবার্তা বলতেছে, যখন তারাই বিভিন্ন সময় এমন কাজগুলা করতেছে যেটা বৈষম্য বিরোধী শব্দটার সাথে যায় না। সিলেটে আন্দোলন বেগবান হয় শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে। এর সাথে ছাত্র, শিক্ষক, এলাকাবাসী সহ সবাই অংশ নেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন শিক্ষকরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ইউনাইটেড ভাবে একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলনটাকে বেগবান করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তার পিছনে যারা ছিল সেটা যদি বলেন, সেটা বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী তাদেরকে নানাভাবে সহায়তা করে। জুলাই আগস্ট আন্দোলনের গতি ধরে রাখার আহ্বান আন্দোলনে সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মুসলিম বিশ্বকে সহায়তায় সামাজিক ব্যবসা গ্রহণে ইসলামী এনজিওদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নারী স্বাস্থ্যসেবার উপর জোর দিতে হবে। দরিদ্রদের সহায়তার উপায় হিসেবে স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, সামাজিক ব্যবসা এই সহায়তা বাস্তবায়নের একটি ভালো উপায়। এজন্য তিনি বিশ্বজুড়ে তরুণদের সামাজিক ব্যবসা গ্রহণ এবং উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। সৌজন্য সাক্ষাতে এনজিও নেতারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা প্রচারণা তাদেরকে নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছে। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন পবিত্র আশুরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশজুড়ে পালন হচ্ছে দিনটি। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে নানা প্রতীক নিয়ে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। এবছর তাজিয়ায় আগের মতো দা, ছুরি, কাস্তে বল্লম, তরবারি, আতশবাজি ও পটকা ব্যবহার করতে পারেনি তারা। মিছিলের নিরাপত্তায় মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জনি। লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল ঘোড়াসহ আশুরার সকালে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। কালো পোশাক পরে হাই হুসাইন মাতমে এগিয়ে চলে মিছিলটি। ৬১ হিজরিতে কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সপরিবারে হত্যার মাধ্যমে ঘটানো হৃদয় বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিলের নানা প্রতীক ও আয়োজন। ন্যায় আর অন্যায়ের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ অন্যায় ছিল, ইমাম হোসেন ন্যায় ছিলেন। এর জন্য ইয়াজিদের আজকে কেউ নামও নেয় না। হোসেন ন্যায় ছিলেন বলে হোসেনের প্রেমী সবাই আজকে প্রতিবাদ করার জন্য এই মিছিলে আসছে। আমরা তাজিয়া ইমাম হোসেনের শোকের জন্য পালন করি। আহলে বায়াতের উপর একটা নৃশংসতার দিন গেছিল, শোক মিছিল আমরা পালন করতেছি আর কি, শোক কামনা করতেছি। সে তার উদ্দেশ্যে আজকে মহরম আমরা পালন করতেছি। শিয়া সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের অনেকেই এতে অংশ নেন। আমাদের শিয়ার সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা সুন্নি। কথাটা বলছেন এখানে যতটি মানুষ, সব মানুষ মানে মানছে মাইনা, তারা ওরা বছর বছর আয়সা শরীক হয়। বিবিকা ডলিজ বহনের সাথে ভেস্তার মিছিল যেটা আছে এটা আমাদের সুন্নি মাযহাবের। আমরা এখানে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের। বাংলাদেশে অবস্থানরত বিদেশিদেরও তাজিয়ায় অংশ নিতে দেখা যায়। In the life of everyone, not only the Shia Muslim but everyone in the world,
because Muhammad Hussein died for everyone and just showed love for everyone. So that's why we come here today. Hussein or Ashura is not only the school for Muslims, nor Shia, neither Sunni. This is the school for humanity. This is a school for justice that everyone pray for that. এই তাজিয়া মিছিল শুধুমাত্র শোকের মাতম নয়, সত্য ও ন্যায়ের পক্ষে ইমাম হোসেন যে লড়াই শুরু করেছিলেন সে পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র আশুরার দিনে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওম বা জাতিকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে স্বাধীনতা দিয়েছিলেন, আর ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ বাংলা ভিশনকে তথ্য জানান। আল্লাহ পাক এই দিন মুসা এবং তার কওমকে, তার জাতিকে এদিনে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছিলেন, আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনটাকে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। ইহুদিরা বলল আমরাও সের জন্য রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে মুসা আলাইহিস সালামের আদর্শের ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। সুতরাং আল্লাহর হাবিব নিজে এই দিনে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে এই দিনে রোজা রাখার জন্য নির্দেশ করলেন। এটা হলো আশুরার মূল ইবাদত। এছাড়া আশুরার জন্য অন্য কোনো ইবাদত আমরা দেখতে পাই না কোরআন হাদিসে। পতিত সরকারের দোসররা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বন্ধের চেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার বিকেলে রাজধানীর টোলারবাগ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লার অসুস্থ স্ত্রী নাইমা ইরিন নিতুর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অভিযোগ করেন সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী আমলের কালা কানুন ফিরিয়ে আনছে। এ সময় বিএনপি পরিবারের উদ্যোগে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপহার শহীদ পরিবারকে তুলে দেন বিএনপির এই নেতা। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রবিবার বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। এ সময় কারবালা ময়দানে শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও তার আত্মত্যাগের কথা তুলে ধরেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসা থেকেই তিনি জীবন দিয়েছিলেন, তার দেখানো পথে অনুসরণ করবে বিএনপি। ফ্যাসিবাদের যে ছোবল, ফ্যাসিবাদ যেভাবে সাধারণ মানুষকে আক্রান্ত করতে গিয়ে, প্রতিবাদী মানুষ, গণতান্ত্রিক চেতনার মানুষকে আক্রান্ত করতে গিয়ে এই সমস্ত কালা কানুনগুলো তৈরি করেছিল, সেই কালা কানুনের অবশিষ্টাংশ এবং তার যে বিভিন্ন ভগ্নাংশ কেন এই সরকারের যে আইন করছেন, যে অর্ডিন্যান্স করছেন, তার মধ্যে সেটি থাকে। সৎ উদ্দেশ্য থাকলে পিআর পদ্ধতিতে নির্বাচনে কারো আপত্তি থাকার কথা নয় বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, সংস্কার ও গণহত্যার বিচারের পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। রাজধানীর পুরানা পল্টনে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পবিত্র আশুরার আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মুজিবুর রহমান বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। জুলাই চেতনা বিনষ্টের চেষ্টা করলে ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে বলে জামাতের এই নেতা হুঁশিয়ারি দেন। মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন জামাতের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দ্বিতীয় তলা থেকে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দু মিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না আক্তার। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ত। পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে গ্রামবাসী মসজিদে গিয়ে গলায় কাপড় পেঁচানো ময়নার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। গ্রামবাসী এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানায় পুলিশ।
কিভাবে সে হত্যা করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, তিলে তিলে মারছে। আমি আইনের কাছে আমি ওই লোকের ফাঁসি চাই। আইনি প্রক্রিয়া বলতে আমাদের তদন্ত কার্যক্রম তো চলমান আছে, আর সন্দেহজনক আমরা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় যুক্ত করা হয়েছে নৌবাহিনীকে। প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ, তবে বন্দর পরিচালনায় কতটুকু অভিজ্ঞ নৌবাহিনী তা নিয়ে শঙ্কার কথা বলেছেন বন্দর ব্যবহারকারীরা। এছাড়া বন্দরের অপারেশন প্রাইভেট সেক্টরেই থাকা উচিত বলে পরামর্শ তাদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে বর্তমানে চালু রয়েছে 4টি কন্টেইনার টার্মিনাল। এর মধ্যে 950 মিটার লম্বা নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটি সবচেয়ে বড়। গত বছর বন্দরের মোট কন্টেইনারের 44% ওঠানো ও নামানো হয় এই টার্মিনালে। একই সঙ্গে ভিড়ানো যায় 4টি সমুদ্রগামী কন্টেইনার জাহাজ সহ অভ্যন্তরীণ ছোট জাহাজ। 6 জুলাই অপারেটর সাইপ পাওয়ারটেকের সাথে চুক্তি শেষ হচ্ছে বন্দরের। 7 জুলাই থেকে টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকবে নৌবাহিনী। তবে বিদেশের সাথে প্রতিযোগিতামূলক বন্দর গড়ে তোলার পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। পোর্ট চালাবে, নেভি থাকবে, এটি চালানোটা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কথা হচ্ছে এই গতানুগত চালানোটাই কি আমাদের, আমরা চাই মডার্ন কিছু। 2 দিন 3 দিন 4 দিন লাগে, সেটাকে চাই আমরা একদিনে আনতে। আমরা চাই সিঙ্গাপুর অন্যান্য পোর্টের মতন সম্ভব। এদিকে পোশাক শিল্প মালিকরা বলছেন বন্দর পরিচালনায় সেবা বিলম্ব হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা। 6 মাস পরে এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দেশি হোক আর বিদেশি হোক দক্ষ একটা অপারেটরকে দেওয়া উচিত। এটা ওয়ার্ল্ড ক্লাস একটা অপারেটর হতে পারে দেশের বাইরের, সেই অপারেটর যদি ভালো সার্ভিস দেয়, আমার ট্যারিফ যদি কমে, আমার পোর্টের হাইটটা যদি বাড়ে, তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য ভালো। 1000 কোটি টাকা খরচ করে চট্টগ্রাম বন্দর এই এনসিটিটা করেছে এবং বন্দরের 4000 কোটি টাকা এখন লাভ হচ্ছে এটা থেকেই সরকারের। এখন এটাকে যদি কেউ যদি নিজের সম্পত্তি মনে করে, যদি নিজের মতো করে অর্ডার করে, জনগণ সামার করবে। টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। আমরা সবার সহযোগিতা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত মানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। বছরে 10 থেকে 11 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা রয়েছে এনসিটির। সংশ্লিষ্টরা বলছেন বন্দরে আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যক্তি স্বার্থ ও সিন্ডিকেট বাদ দিয়ে সমান সুযোগ সৃষ্টি করে প্রতিযোগিতামূলক কাজ করতে হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ ও আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার ভোর 5:15টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে মাহমুদা বেগমের বয়স হয়েছিল 87 বছর। তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। অধ্যাপিকা মাহমুদা বেগম কর্মজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। মরহুমার জানাজায় রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অধ্যাপিকা মাহমুদা বেগমের মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। মায়ের ইন্তেকাল নিঃসন্দেহে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে এবং আমরা যারা তার সঙ্গে একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কাজ করেছি তাদের সকলকেই অবশ্যই আপনার এটা কিছুটা মর্মাহত করেছে। আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা দরজা দান করুন। আর ওনার যে সন্তানটা একটা ডায়মন্ড দুনিয়ার জন্য, বাংলাদেশের জন্য রেখে গেছেন, আল্লাহ তাআলা এই দেশ এবং জাতির খেদমত নিঃসংকোচে নির্ভয়ে আল্লাহ যেন তাকে করার তৌফিক দান করেন। যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন দলের নাম প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। দলটির নাম প্রকাশের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য পাশ হওয়া বিলের বিরোধিতা করে বলেন, বিগ বিউটিফুল বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে
ট্রাম্প মাস্ক বিরোধ আরও তীব্র হলো। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলটির নাম ঘোষণা দেন মাস্ক। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের হাত থেকে বাঁচাতে এবং মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতেই আমেরিকা পার্টি তৈরি করা হয়েছে। এই দলের হয়ে কাজ করে তিনি বিগ বিউটিফুল বিলের সমর্থনকারী আইন প্রণেতাদের ক্ষমতাচ্যুত করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এ বিষয়ে একটি জরিপ চালান মাস্ক। ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ খরচ ও ট্রাম্প প্রশাসনের সাবেক সহযোগী হওয়া সত্ত্বেও বিগ বিউটিফুল বিল নিয়ে একদমই খুশি ছিলেন না তিনি। নতুন ব্যয় পরিকল্পনার পরই মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুপরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেছেন মির্জা ফখরুল। বিভ্রান্তিতে সতর্ক থাকার আহ্বান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জানালেন, মালয়েশিয়া ফেরত 3 জন জঙ্গি নয়। আগামী জাতীয় নির্বাচনে জামাতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামী সমমনা দলগুলো। ছোটখাটো বিভেদ ভুলে থাকতে চায় এক প্ল্যাটফর্মে। দেশজুড়ে নানা কর্মসূচিতে পবিত্র আশুরা পালন। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়ের। বিএনপি ও জামাতের দোয়া মাহফিল। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।